এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই বহির্বিশ্বে সকলেরই অস্তিত্বের প্রয়োজন রয়েছে, কিন্তু কিছু অপ্রয়োজনীয় প্রাণীরও দেখা মেলে। এই বিশ্বের জন্য অপ্রয়োজনীয়কারীরও প্রয়োজন রয়েছে। তাদের অনাথের জন্য পাশে থাকার মতো কেউ নেই। এদের জীবন কাটে রাস্তার ধারে পড়ে থাকা খাবার খেয়ে। এটাই তাদের জীবন। না আছে জীবনের লক্ষ্য, আর না আছে কোনো গন্তব্য। কেউ নেই তাদের এই জীবন যুদ্ধের সঙ্গ দেওয়ার জন্য। খাবার খুঁজেই দিন কেটে যায়, আর রাত্রি কাটে পথের আধারে। তাদের জেগে ওঠার আগেই অনেক কিছু ঘটে যায়। একটা ছোট্ট শিশু রেল লাইনের পাশে রাস্তায় থাকে, সাথে আরো অনেক বাচ্চাই আছে। রেল লাইনের পাশে শুয়েছিল রাত্রের বেলায়। হঠাৎ কিছু পুলিশ এসে তাদের মেরে সেখান থেকে উঠিয়ে দেয়। রাতের বেলা একটু আশ্রয়ের জন্য পাশের একটা বাজারে যায়, রাস্তার ধারে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু সেখান থেকে কিছু মাতাল ওদেরকে মেরে চোর বলে, সেখান থেকেও তাড়িয়ে দেয়। ছেলেগুলো ওদের হাত থেকে বাঁচার জন্য একটা পরিত্যক্ত গোডাউনে আশ্রয় নেয়। কিন্তু সেই গোডাউনটা ছিল কিছু মানব পাচারকারীদের। ওরা বাচ্চা পাচার করার সময় ছেলেগুলোকে দেখে ফেলে এবং ওদের ধরার জন্য কিছু লোক পাঠিয়ে দেয়। ছেলেগুলো দৌড়াতে থাকে, পরে একটা গাছের আড়ালে লুকিয়ে যায় বাঁচার জন্য। এই দেখতো ছেলেগুলো কই গেল? ওরা আমাদের সব কিছু দেখে ফেলেছে। জ্যান্ত ছাড়া যাবে না ওদেরকে। কাল না হলে পরশুদিন তো ওদেরকে স্টেশনে পেয়ে যাব। পরের দিন সকালে ওরা সবাই রেল লাইনের উপরে বসে আছে ট্রেন আসার অপেক্ষায়। মানব পাচারকারীদের হাতে মরার চেয়ে ট্রেনের নিচে চাপা পড়ে মরা হয়তো অনেক ভালো, এটা মনে করেই ওরা রেল লাইনের উপর বসে আছে আত্মহত্যা করার জন্য। ওরা মরে গেলে কারোর কিছু যায় আসে না, কারণ ওরা তো অনাথ। তাদের বাবা মাকে সেটাও তো তারা জানে না। ট্রেন ইতিমধ্যে তাদের কাছে চলে এসেছে। বাচ্চাগুলো নিজেদের চোখ বন্ধ করে নেয় আর ভাবতে থাকে এটাই হয়তো তাদের জীবনের শেষ সময়। ওদের মধ্যে একটা ছেলের কানে হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। ছেলেটা ওদের সবাইকে ডেকে নিয়ে যায় সেখানে, যেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এই, ওই দিক দেখ তো, কে যেন কান্না করতেছে। চল তো গিয়ে দেখি। ছেলেগুলো দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে ছোট্ট একটা শিশু, কতই বা বয়স হবে, 1 মাস বা 1.5 মাসের মতো। ছেলেগুলো বাচ্চাটাতে তুলে কোলে নেয়। মাথার পেছনে হাত থাকায় হাতে তরল কিছু অনুভব হয়। মাথার পেছন থেকে হাতটা সরিয়ে সামনে আনতে দেখে বাচ্চাটার মাথার পেছন দিক থেকে রক্ত চুষিয়ে পড়ছে। ছেলেটা ওদেরকে বলল বাচ্চাটাকে হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু বাকিরা সবাই ভয়ে আর ছেলেটার সাথে যায়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে ছেলেটা একাই বাচ্চাটাকে নিয়ে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। গিয়ে ডক্টরের কাছে গিয়ে দেখায় বাচ্চাটাকে। ডক্টর বলে, বাচ্চাটা তোমার কি হয়? আমার ভাই হয় ও। ডক্টর ইমার্জেন্সিতে নিয়ে যায় বাচ্চাটাকে, নিয়ে চিকিৎসা করে বাচ্চাটাকে ছেলেটির হাতে দেয়। ছেলেটি বলে, আসলে আমি আপনাকে মিথ্যে বলেছি। ও আমার ভাই না, আমরা অনাথ। রাস্তার ধারে ওকে পেয়েছি। বাচ্চাটার তো এখন দুধের প্রয়োজন, তুমি ওর খেয়াল রাখবে কিভাবে? আমি কাগজ খুঁটি, সেটা বিক্রি করে যে টাকা পাই সেটা দিয়েই চলবে। ওর জন্য আমি বাঁচতে শিখেছি, সব করবো ওর জন্য। তোমরা দুজন আমার সাথে আমার বাসায় চলো, আজ থেকে সেখানেই থাকবে তোমরা। ওদের দুজনকে ডক্টর নিয়ে গেল ওনার বাসায়। এরই মাঝে কেটে গেছে 5টা বছর। ডক্টর মিস্টার আহাদ সাহেব ওদের দুজনকে স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিল। আপনাদের তো ওদের সাথে সাথে পরিচয় করিয়েই দেওয়া হলো না। ওদের মধ্যে ছোট ভাইয়ের নাম আবরার আহমেদ শুভ রাখা হয়েছে, আর বড় ভাইয়ের নাম মেঘরাজ। এরই মাঝে হঠাৎ একদিন ওরা দুই ভাই স্কুল থেকে ফেরার পথে ওই শিশু পাচারকারীদের সামনে পড়ে যায়। ওরা ওদেরকে ধরে নিয়ে যায় গোডাউনে। চুল উপরের দিকে টেনে ধরে মাথাটা নিচু করে যখনই ছুরি দিয়ে মেঘের গলায় টান দেবে, তখন 6 বছরের ছোট্ট শুভ্র পাশে থাকা এক টুকরো পাথর গুন্ডাটার মাথায় মেরে দেয়। গুন্ডাটা মেঘকে ছেড়ে ছুড়ে নিয়ে শুভ্রকে মারতে যাবে, ঠিক তখনই লোকটার পেটের ভেতরে একটা ছুরি ঢুকে যায়। তখনই লোকটার হাতে থাকা ছুরিটি মাটিতে পড়ে যায়, সেই সাথে লোকটিও মাটিতে লুটিয়ে পড়ে। এর ভেতর একটি নার্স এসে ডক্টর আহাদকে বলেন, স্যার, শুভ্র মনে হয় ওই গুন্ডাটাকে মেরে ফেলেছে। কি? ডক্টর আহান গিয়ে দেখলো শুভ্র একটা ছুরি হাতে বসে আছে। ডক্টর আহান বলল, শুভ্র, তুমি ওই লোকটাকে মেরেছো কেন বাবা? বাবা, ওই লোকটা বাইকে মারতে এসেছিল।
মিস্টার আহাদ সাহেব মেঘ ও শুভ্রকে নিয়ে বাসায় চলে আসলেন সেখান থেকে। এরই মাঝে কেটে গেল 18টি বছর। 18 বছর পর অফিসার, ভালো করে নজর রাখো, এখনই সিএম এর গাড়ি বেরিয়ে পড়বে। ওকে স্যার। পুলিশ কমিশনার মিটিংয়ে থাকা অবস্থায় তার ফোনে একটা কল আসলো। স্যার, আমার যাকে খুঁজছি সে আমার সামনেই আছে। 300 কিলোমিটার দূরে শেষ করে দেব। নজর রাখো ওর উপর, ওর পুরো ফ্যামিলিকে আমার চাই, যে করেই হোক। গট ইট? ওকে স্যার। শহরে নির্বাচন শুরু হয়েছে। এখনকার সময় দেখা যায় সকল জায়গাতেই নির্বাচন সুস্থভাবে হয় না, কিন্তু এখানকার নির্বাচনে অফিসার মেঘরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি কিনা নির্বাচন কমিশনার। উনি যতগুলো দায়িত্ব নিয়েছেন সেগুলো সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে সোর্স মার্ক অনুয়া জানা গেছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সাব্বির ভাইয়ের ছোট ভাই অর্ক, যে কিনা নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনের প্রার্থী। গল্পের শুরুতেই জেনেছেন নিশ্চয় মেঘ আর শুভ্র দুই ভাই। জি, মেঘরাজ এই শহরের নির্বাচন কমিশনার, আর শুভ্র বাসায় থাকে সবসময়। শুভ্রের বড় ভাই মেঘ, যে কিনা বিয়ে করেছেন, প্রায় 1 বছর হলো। তার নাম নীলা। একটা ফুটফুটে মেয়ে বেবি হয়েছে ওদের। মেয়েটার নাম রেখেছে শুভ্র নিজেই। শুভ্র সবসময় বলে ওটা নাকি ওর মেয়ে। শুভ্রের পছন্দের একটা নাম শুভ্রতা রেখেছে। অফিসার মেঘ মিটিং রুমে সবাইকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, কিভাবে কি করতে হবে, এভরিথিং। মিটিং চলাকালীন অফিসার মেঘের ফোনে একটা ফোন আসলো। স্যার, বেনাপোল বর্ডার দিয়ে একটা সন্দেহভাজন ট্রাক প্রবেশ করেছে। আমাদের এরিয়ায় ঢুকলে চতুর্দিক থেকে বন্দি করে ফেলো। বলেই ফোনটা কেটে দেয়। বাংলাদেশের ট্রাকটা ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে কয়েকটা পুলিশের গাড়ি এসে ঘিরে ধরে ট্রাকটাকে। ট্রাকের পেছনের তলাটা ভাঙতেই অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। ওখানে থাকা সমস্ত অফিসারেরা অফিসার মেঘ চৌধুরী মিটিং শেষ করে অফিস রুমে এসে বসতে না বসতে সেই অফিসারটা আবারও অফিসার মেঘকে ফোন দিল। স্যার, ট্রাকটা আমরা বন্দি করে নিয়েছি, কিন্তু ট্রাক ভর্তি টাকা রয়েছে, মিনিমাম 150 কোটি তো হবেই। শেষ করে দাও। বলেই অফিসার মেঘ ফোনটা কেটে দিল। ইতিমধ্যে সাব্বির ভাইয়ের কাছে খবর পৌঁছে গেছে ইলেকশন কমিশনার মেঘ চৌধুরী তাদের ট্রাক আটকে দিয়েছেন। খবর পাওয়া মাত্রই সাব্বির ভাইয়ের ছোট ভাই অর্ক আসে সমস্ত অফিসারকে ঠেলে অফিসার মেঘ চৌধুরীর কাছে এসে বলে, অফিসার, আপনি শুধু আমাদের ট্রাক আটকাননি, আমাদের সমস্ত ভোটও আপনি আটকিয়েছেন। একটা পথ পাড়ি দিয়ে এমনি এমনি আসেনি। নির্বাচন হবে আর আমাদের দল জিতবে, এর জন্য পাক্কা শিকারি নিয়ে এসেছি, সাথে করে আপনাদেরকে মারার জন্য। অর্ক পাশের জনের হাত থেকে একটা ব্যাগ নিয়ে অফিসার মেঘের সামনে রাখে। নিন অফিসার, এটা আপনার জন্য। এখানে 20 কোটি আছে, পুরোটাই আপনার, কিন্তু ওই ট্রাকটা শুধু আমাদের। অফিসার মেঘ ব্যাগটা হাতে নিল। অফিসার মেঘ ব্যাগটা হাতে নেওয়ার সাথে সাথে অর্কের মুখে বাঁকা একটা হাসি ফুটে ওঠে। অফিসার মেঘ ব্যাগটা নিয়ে আরেকজন অফিসারের কাছে দিয়ে বলে, অফিসার, শেষ করে দাও। আর হ্যাঁ, প্রমাণ দেওয়ার জন্য ধন্যবাদ, আর নিজে মুখে স্বীকার করার জন্যও। অফিসার, কাগজপত্র রেডি করুন, আর তাকে নির্বাচন প্রার্থী থেকে বহিষ্কার করার ব্যবস্থা করুন। ওকে স্যার। বলে অফিসারটা যখনই ব্যাগটা নিয়ে চলে যাবে সাথে সাথে অর্ক অফিসারটির কলার ধরে পাশে থাকা দেয়ালে মাথাটা বাড়ি দেয়। অফিসারের মাথা দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়তে থাকে। অর্ক বলে, অফিসার, এই শহরে আসার সাথে পাক্কা শিকারি নিয়ে এসেছি, সাথে করে একটা ইশারা দিলে আপনার পরিবারকে শ্মশানে পাঠিয়ে দিবে। অফিসার মেঘ অনেকটাই ভয় পেয়ে যায় অর্কের কথা শুনে। অন্যদিকে অর্করা সেই হায়নাগুলো নিয়ে এসেছে তাদের গোডাউনে ঢুকে। একটা ছেলে এক একটা হায়নাকে বেধড়ক মারছে। একে একে সব কয়টা হায়নাকে কয়েক মিনিটের মাঝেই উপরে পাঠিয়ে দেয় ছেলেটি। সবশেষে যে হায়নাটি ছিল তাকে মারতে মারতে অফিসার মেঘের টেবিলের উপরে নিয়ে ফেলে। টেবিলটা ভেঙে ফ্লোরের সাথে মিশে যায়। নিমিষেই অর্ক অনেকটাই ভয় পেয়ে যায়। এতে করে ছেলেটি গিয়ে অর্ককে মারতে থাকে। মারতে মারতে আধমরা করে সিঁড়ি থেকে ফেলে দেয় নিচে। তখন নিচে থাকা সাংবাদিকরা এটাকে নিউজ পেপারের হেডলাইন করার জন্য ছবি উঠাতে থাকে। তখন ছেলেটা বলে, এখানে সম্মান নিয়ে এলে সম্মান নিয়ে ফিরবি, নইলে পরের বার আর ক্ষমা চাওয়ারও সুযোগটা পাবি না। এই শুভ্র, থাম ভাই, প্লিজ এমনটা করিস না, ঝামেলা হবে। অফিসার মেঘ চৌধুরী শুভ্রকে শান্ত করে। এরই মাঝে একটা অফিসার এসে বলে, এটা কি স্যার, একজন নির্বাচন প্রার্থীর, আবার সাব্বির ভাইয়ের ছোট ভাই?
তার গায়ে হাত তোলার অপরাধে আপনার ভাইকে গ্রেপ্তার করা হতে পারে, কিন্তু সেটা তো করতে বারণ করলো। হয়তো কোনো ঝামেলা করবে। এখন উপায় কি? অফিসারটি সাব্বির ভাইয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সাব্বির ভাই বলে, ওই অফিসারকে শেষ করে ফেলবো, ও আমার ভাইকে মারে। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করেন। উনি নির্বাচন কমিশনার, ওনাকে মারলে আমরা অনেক ঝামেলায় পড়ব। এর থেকে ভালো হবে আপনি ওদের ক্ষমা করে দিন। ওরা বাইরেই আছে, নিয়ে আসবো কি? অফিসারের কথায় সাব্বির ভাই ইশারায় ভেতরে আনতে বলল। পুলিশ অফিসার ওদেরকে ভেতরে যেতে বলে সে বাইরে অপেক্ষা করতে লাগলো। স্যার, ও ছোট মানুষ, ভুল করেছে, তার জন্য ক্ষমা চাইতে এসেছে। শুভ্র, সরি বল। ও হ্যাঁ, সরি। ফোন টিপতে টিপতে বলল কথাটি। ওর চোখে কোনো ভয় দেখছি না। আওয়াজ তো পেয়েছেন, শুনতেও পেয়েছেন। স্যার, ওর কথা বাদ দিন, আমি ওর হয়ে সরি বলছি। সরি। অফিসার, ওকে বলো আমার পা ধরে ক্ষমা চাইতে। ভাইয়া, তুমি বলেছো ক্ষমা চাইতে চেয়েছি, এত নাটক কিসের? চলো তো এখান থেকে। যখনই চলে আসতে যাবে তখনই পেছন থেকে সাব্বির ভাই বলে উঠল, শুভকামনা রইল অফিসার। কি কি বললি? শোন, তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হতে পারিস, তাতে কিছু যায় আসে না। এটা আমার ভাই। আমার পৃথিবীতে একটা দিক আছে, আর সেটা হলো আমার ভাইয়া। ভাইয়ার দিকে চোখ তুলে তাকালেও জ্যান্ত ফুটে ফেলবো তোরে। বলে একজনের হাত থেকে বড় তলোয়ার নিয়ে হাতের মুঠোয় পাটকাঠির মতো ভেঙে ফেলে দিল। আর যে ছেলেটা শুভ্রকে মারতে এসেছিল, শুভ্র তার বুক বরাবর একটা লাথি দিতেই লোকটা পিছনে আরও 10 জনকে নিয়ে উল্টে অপর পাশে গিয়ে পড়ে। অন্যদিকে একটা জঙ্গলের ভেতরে কয়েকজন লোককে ধরে নিয়ে এসেছে পুলিশ। লোকগুলোকে হাঁটু গেড়ে কমিশনারের সামনে বসিয়ে দিল। কমিশনার তার রিভলভারটি হাতে নিয়ে ম্যাগাজিনে গুলি ভর্তি করে সব কয়টা লোককে কপাল বরাবর গুলি করতে এই লোকগুলো কোনো শব্দ ছাড়াই মাটিতে এলিয়ে পড়ে তাদের নিথর দেহ। কমিশনার আশপাশে কয়েকটা গুলি করে পাশের অফিসারটিকে বলে, সংবাদ মাধ্যমকে জানিয়ে দাও, সিএম পদের দাবিদার মিস্টার অর্কের উপর হামলা চালানোই পুলিশের থাকে গোলাগুলি হয়, এতে করে সবাই পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছে। ওকে স্যার। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সাব্বির ভাই অবাক দৃষ্টিতে কমিশনারের দিকে তাকিয়েছে। একটা অফিসার দুটো চেয়ার এনে দিলে এক পাশে সাব্বির ভাই, অপর পাশে কমিশনার বসে। কমিশনার বলতে শুরু করে, স্যার, চিন্তা করবেন না, আপনি আমাকে এখানে এনেছেন, ওই ছেলেকে সহ পুরো ফ্যামিলি প্যাকেজটা দেবো আপনাকে। কাল শুভ্র এবং অফিসার মেঘের জন্মদিন। শুভ্রকে যেই দিনে পেয়েছিল সেই দিনেই ওদের দুই ভাইয়ের জন্মদিন পালন করা হয় প্রতি বছর। গত বছর আপনার অধীনে নির্বাচন খুব ভালো এবং সুস্থভাবে কেটেছিল। ফরিদপুর শহরে নির্বাচনে বিশেষ করে আমি চাই আপনার নেতৃত্বে নির্বাচনটা হোক। আপনার মতো অফিসার আমাদের দেশের জন্য গর্ব। তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরুন। অল দ্য বেস্ট অফিসার। ধন্যবাদ স্যার। স্বয়ং প্রধানমন্ত্রী অফিসার মেঘকে দায়িত্বটা দিয়েছেন। অফিসার মেঘ সবকিছু বুঝে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কিছু অফিসারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যে। এরই মাঝে কেটে যায় কয়েকটি দিন। হঠাৎ একদিন কমিশনার সাহেব শুভ্রদের বাসায় একজন লোককে ধরে নিয়ে আসে। শুভ্রদের বাসায় কাজের মহিলা চায়ের ট্রে নিয়ে বেরিয়ে দেখে বাড়িতে পুলিশ বাসার সবাইকে ডাকবে। তার আগেই কমিশনার সাহেব ছেলেটির কপাল বরাবর গুলি করে। কাজের মহিলাটি ভয় পেয়ে হাত থেকে চায়ের ট্রেটা ফেলে দেয়। কমিশনারের হাতে থাকা পিস্তলটা দিয়ে সোফায় থাকা বালিশে একটা গুলি করে এবং ঘরে থাকা বুক সেলফে গুলি করে সবকিছু এলোমেলো করে দেয়। তারপর একটা অফিসারকে দিয়ে নিজের বুকে গুলি করায়। কমিশনার সাহেবের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় কোনো ক্ষতি হয়নি তার। শুভ্রের ভাবি নীলা সে অফিসারটিকে বলল, কে আপনারা? নিজেরাই তাকে গুলি করে আবার নিজেরাই ফটোশ্যুট করছেন? নীলার কথায় কমিশনার এসে নীলার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতে করে নীলা তাল সামলাতে না পেরে সোফার উপর গিয়ে পড়ে। নীলার মেয়ে শুভ্রতা, সে এখন অনেকটাই বড় হয়ে গেছে, হাঁটতে শিখেছে। শুভ্রতাকে নিয়ে একটা শিশু পার্কে এসেছে ঘুরতে। ইতিমধ্যে শুভ্রের বাবা আহাদ সাহেব শুভ্রকে ফোন করে সব ঘটনা খুলে বলে। শুভ্র আর এক সেকেন্ডও দেরি না করে শুভ্রতাকে নিয়ে চলে যায় সেই জায়গায়। গিয়ে দেখে কমিশনার সাহেব শুভ্রের পুরো পরিবারকে আটকে রেখেছে। পাশে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সাব্বির ও তার ভাই অর্ক দাঁড়িয়ে আছে এবং আরও কিছু গার্ডও আছে। সেগুলো সাব্বির ভাইয়েরও 30 জনের মতো পুলিশ অফিসার। ফরিদপুর মেডিকেল হসপিটালের একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে শতখানি ছেলেপেলে। রুমের ভেতরে থাকা লোকটার জ্ঞান ফিরেছে, সারা মুখে ব্যান্ডেজ করা।
ডক্টর আস্তে আস্তে মুখের ব্যান্ডেজটা খুলে দিল। পুরো মুখটা ক্ষতবিক্ষত হয়ে আছে, সারা মুখে সেলাই দেওয়া। শুভ্রের কাছ থেকে ছোট্ট শুভ্রতা গুটি গুটি পায়ে তার মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কমিশনার শুভ্রতার দিকে একটা গুলি ছুড়ল। ছোট্ট শুভ্রতা গুলির আওয়াজে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। নীলা শুভ্রতা বলে একটা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। শুভ্র দৌড়ে গিয়ে শুভ্রতাকে কোলে নিয়ে কান্না করতে করতে ডাকতে লাগলো, শুভ্রতা চোখ খুলো, আম্মু, শুভ্রতা। শুভ্র শুভ্রতাকে মুখে হাত দিয়ে ডাকতে লাগলো। ইতিমধ্যে শুভ্রতার চোখ খোলা দেখে শুভ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুভ্রতাকে তার মায়ের কাছে দিয়ে অফিসারের কাছে গেল। অফিসার তার হাতে থাকা বন্দুকের পেছন দিক দিয়ে মিস্টার আহাদের মাথায় একটা বাড়ি দিল। স্যার প্লিজ স্যার, আমি এখানেই আছি, আমার পরিবারকে যেতে দিন প্লিজ স্যার। আর সাব্বির স্যার, সরি স্যার, স্যার ক্ষমা চেয়েছি, তাও দয়া করে আমার পরিবারকে যেতে দিন। দেখেছিস, রাজনীতি যা করতে পারেনি সেটা পুলিশ করে দেখালো। স্যার এবার খুশি তো? এখন আপনি যান, আমি আমার কাজ শেষ করে আসছি। এই বলে কমিশনার সকল পুলিশ অফিসারকে তার পজিশন নিতে বলল। সকল পুলিশ অফিসার তাদের পজিশন মতো দাঁড়িয়ে বন্দুক তাক করে আছে শুভ্রের পরিবারের উপর। কমিশনারের একটা ইশারা পাওয়া মাত্রই ফায়ার শুরু করবে। স্যার, স্যার প্লিজ স্যার, আমার পরিবারকে যেতে দিন। বয়েস, টার্গেট, ফায়ার। যখনই ট্রিগারে চাপ দেবে ঠিক সেই মুহূর্তে পাশে থাকা একজন অফিসারকে শুভ্র বুক বরাবর নিজের শরীর দিয়ে ধাক্কা মারে। অফিসারটি শুভ্রের ধাক্কায় পাশে থাকা ইটের খামালের সাথে বাড়ি খায়। ইটের টুকরোগুলো গিয়ে সমস্ত অফিসারের গায়ে লাগে। হঠাৎ আক্রমণে সব অফিসাররা বুঝে উঠতে না পারায় মাটিতে লুটিয়ে পড়ে। কমিশনার শুভ্রের মুখের দিকে তাকিয়ে ভয়ে আঁতকে ওঠে। ইতিমধ্যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এনকের প্রায় 200-এর মতো লোক হাতে অস্ত্র নিয়ে শুভ্রকে মারার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। শুভ্রকে মারার জন্য একজন লোক এগিয়ে আসতেই তার হাতে থাকা ছুরিটা দিয়ে গলার মাঝে একটা টান দেয়। ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। শুভ্র একে একে প্রায় 100 জনকে মেরে মাটিতে শুয়ে দেয়। সামনে থেকে আরও একজন এগিয়ে আসতেই শুভ্র ভ্যাম্পায়ারের মতো লাফ দিয়ে বুকে একটা লাথি দিতেই লোকটা ইটের দেওয়াল ভেদ করে অপর পাশে গিয়ে পড়ে। শুভ্র দৌড়ে সেখানে যায়। সেখানে কিছু সাধু মন্ত্র পড়ছে আর কিছু লোক ঢোল বাজিয়ে চলেছে। এনকে মাফিয়ার বাকি লোকগুলো পালাতে গেলে শুভ্র দৌড়ে গিয়ে মন্দিরে রাখা অনেকগুলো শিকলের সাথে কিছু ছুরি আটকানোর শিকলগুলো ধরে শুভ্র ছুরির গোছাটা সামনের দিকে ছুটতেই একজনের পেটের ভেতর গিয়ে আটকে যায়। শুভ্রর ভাবি নীলা এবং আহাদ সাহেব সবাই অবাক চোখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের এই রূপ কখনো তারা দেখেনি। পুলিশ কমিশনার এত কিছু ধকল সামলাতে না পেরে একটা অফিসারের কাঁধে ঢলে পড়তে নিলে পরক্ষণে নিজেকে সামলিয়ে নেয় শুভ্র। একটা লোককে মারার জন্য ছুরির গোছাটা দিয়ে দৌড় দিতেই শুভ্রর পিছন দিক দিয়ে দুটো লোক শুভ্রকে মারার জন্য তলোয়ার হাতে দৌড়ে আসতে থাকে। শুভ্র ছুরির গোছাটা লোকটার বুকের ভেতরে গেঁথে দিতেই পেছনে থাকা লোক দুটো তলোয়ার উঠিয়ে শুভ্রর পিছন দিক দিয়ে ঢুকিয়ে দেবে। ইতিমধ্যে কিছু কালো পোশাকধারী লোক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মিলিটারির মতো কাউন্ট করতে করতে এগিয়ে আসছে আর শুভ্রকে যারা ছোঁয়ার চেষ্টা করছে তাদেরকে সোজা শুট করছে। ইতিমধ্যে লোকগুলো শুভ্রকে ঘিরে বন্দুক তাক করে দাঁড়ায়। লোকগুলোর মাঝ থেকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসে, এসে বলতে শুরু করে, আবরার আহমেদ শুভ্র, পৃথিবীতে যখন ব্যবিচার বেড়ে গেল তখন সিস্টেমকে অবিচার থেকে বাঁচাতে আল্লাহ তাআলা তোমায় পাঠালো। পুরো দেশ তোমাকে স্যালুট জানাচ্ছে। লোকটি বলার সাথে সাথে পুরো ফোর্স শুভ্রকে হাত উঁচু করে স্যালুট জানায়। পুলিশ কমিশনারটা এবার সত্যি তাল সামলাতে না পেরে পড়ে যায়। তার চোখগুলো জাস্ট দেখার মতো। সেখানে পুরো আইএসএসএফ বাহিনী এসে তাকে স্যালুট জানাচ্ছে। আইএসএসএফ ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি ফোর্স, সেটা কিনা স্বয়ং যুক্তরাষ্ট্রে তৈরি করা ফোর্স। এরা যে কোনো দেশে যেতে পারবে সে দেশের সমস্যাগুলো সমাধান করতে। এরা যদি কাউকে অকারণে মেরেও ফেলে গভর্নমেন্ট তাদের কাছে একটাও প্রশ্ন করবে না তাদেরকে কেন লোকটাকে মারলো। সবকিছুর ঊর্ধ্বে তাদের ক্ষমতা। এদের চোখগুলো শকুনের চেয়ে কোনো অংশে কম না। 2 মাইল দূর থেকে কোনো অপরাধীকে দেখলে এখান থেকে যদি গুলি চালায় তাহলে এম হয়ে কপাল ফুটো হয়ে যাবে, এতটা নির্ভুল নিশানা। আর এই গল্পের নায়ক আবরার আহমেদ শুভ্র একজন আইএসএসএফ অফিসারের হেড। আইএসএসএফ এর একজন দারোয়ানও যদি রাস্তায় নামে তাহলে স্বয়ং প্রধানমন্ত্রীরও গাড়ি আটকানোর ক্ষমতা রাখে একজন দারোয়ান। তাহলে তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই আইএসএসএফ বাহিনী।
শুভ্র চুপচাপ দাঁড়িয়েছে। মিস্টার আহাদ সাহেব সত্যি অবাক। হঠাৎ নীলা এগিয়ে গিয়ে শুভ্রকে জিজ্ঞেস করলো, শুভ্র, এরা কারা যারা আমাদের মারতে এসেছিল? এরা কারা? উত্তর দাও শুভ্র। শুভ্র চুপ করে আছে। হঠাৎ অফিসারদের সাথে আসা মধ্যবয়স্ক লোকটি বলে উঠল, ম্যাডাম, আমি বলছি কি হয়েছে। আসলে আমি ফরিদপুর জেলার মন্ত্রী আব্দুর রহমান। ফরিদপুর, মাদারীপুর এবং ভাঙ্গা এবং কামারখালীর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর ওরফের বাসা আরও অনেক কিছু নিয়ে ফরিদপুর জেলা অবস্থিত। কিন্তু একটা থানা মধুখালীতে একটা লোকের জন্য রণভূমিতে পরিণত হয়েছে এনকে মাফিয়া কিং। সেখানকার মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে, কখনকার জানাজাতে পড়তে হয়ে থাকে এই নিয়ে। এবং এমনকি সরকার পর্যন্ত পেরে ওঠে না এই এনকে নামক মাফিয়াটির সাথে। এটা নিয়ে আমরা সংসদে কথা বলি আর নির্বাচনকে একমাত্র অবলম্ব হিসেবে ভাবি। এটা কেন্দ্রীয় সরকারকে জানানো হলেও সে আপনার স্বামী অফিসার মেঘ রাজকে নির্বাচন কমিশনার হিসেবে সিলেক্ট করে। হসপিটাল থেকে ডক্টররা মুখের ব্যান্ডেজ খুলে সৃজন নামের লোকটাকে রিলিজ দিয়ে দেয়। সুজন বাইরে এসে দেখে প্রায় 500 ছেলেপেলে বন্দুক হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার জন্য লোকটি বেরিয়ে রঞ্জিত নামের ছেলেটিকে ডাকে। রঞ্জিত সিং? জি ভাইয়া। কোনো জনগণ একটা লোককে দেখে ভয় দরজা বন্ধ করে দিলে তাকে কি বলে? জি জি জি, শয়তান। আর একই জনগণ কোনো লোককে দেখিয়ে ভয়ে সালাম দিলে তাকে কি বলে? জি জি খোদা। তাহলে যে খোদার সাথে এরকমটা করে তার কি করা উচিত? মেরে ফেলা উচিত। তাহলে মারিসনি কেন এখনো? এক্ষুনি যাচ্ছি ভাইয়া। এনকে অর্ডার দেওয়া মাত্রই রঞ্জিত নামের ছেলেটা 200 লোক নিয়ে আসে শুভ্রকে মারার জন্য। আর শুভ্র ওদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। একটু আগে তো জানতেই পারলেন। অফিসার মেঘ সেনাবাহিনীর প্রায় 200 সেনা নিয়ে মধুখালীতে যায়। সেখানে গিয়ে এনকের যত গোডাউন আছে সবগুলো রেট দিতে থাকে এবং পথে ঘাটে যেখানেই এনকের লোক দেখছে সেখানেই তাদেরকে মেরে ফেলে দিচ্ছে। এবং অফিসার মেঘ রাস্তার মাঝে একটা হ্যান্ড মাইক নিয়ে সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছে, আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের এখানে নতুন সিস্টেম চালু করা হয়েছে। আর যারা যারা আপনাদের উপর অত্যাচার করবে, আমার সাথে যে সেনাবাহিনীর ফোর্স দেখতে পাচ্ছেন, এদের সামনে কেউ টিকতে পারবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তাকে শেষ করার জন্য একটা বন্দুকের গুলি যথেষ্ট। এভাবেই কেটে যায় 2 দিন। হঠাৎ একদিন ভোর রাতে মিলিটারির যেখানে ক্যাম্প তৈরি করছে, কে বা কারা পাহারায় থাকা সমস্ত সেনাকে দূর থেকে স্নাইপার দিয়ে শ্যুট করে মেরে ফেলে দেয় এবং বড় বড় 8 থেকে 10টা বড় মালবাহী ট্রাক দিয়ে এনকের কোকজন পুরো ক্যাম্পটাকে তছনছ করে ফেলে এবং বোমা মেরে সব কিছু ধ্বংস করে দেয়। আর কিছু লোক অফিসার মেঘ এবং আরও কয়েকজন উচ্চপদের অফিসারকে ধরে নিয়ে আসে। এনকে সৃজন ভাইয়ের সামনে আনে দাঁড় করায়। এনকে ইশারা দিতেই কিছু লোক একটা থালা ভরে চুরি নিয়ে আসে। সৃজন ইশারায় বলে অফিসার মেঘকে চুরি করে নাচার জন্য। মেঘ ভয় পেয়ে চুপ করে আসে। পাশে থাকা অফিসারগুলো বলছেন, না স্যার, আপনি এরকমটা করবেন না। কোনো উপায় অন্তর না পেয়ে অফিসার মেঘ চুরি করে নাচতে থাকে। এটা দেখে সৃজনের মুখে কৃত্রিম হাসির রেখা ফুটে ওঠে। তারপর সৃজনের লোকগুলো অফিসার মেঘ সহ আরও অফিসারকে ধরে একটা পাহাড়ের মাঝে নিয়ে আসে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে। এরই মাঝে একটা অফিসার মেঘকে বলে উঠল, স্যার, আমার বাসায় 3 মাসের সন্তান রয়েছে। আমি তার জন্য চিন্তা করছি না, কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের মরতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে আমার। আমাদেরকে এই সমাজটাকে, এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখতে আমাদের মৃত্যু হলেও তবুও কোনো আফসোস নেই। কিন্তু এভাবে চুপ করে মৃত্যুবরণ করাটা শোভা হয় না। বলে অফিসার মেঘ উঠে দৌড় দেয়। বাকি সব অফিসাররা দৌড় দিতে গেলে সৃজনের লোকজন সব ঘিরে ধরে। অফিসার মেঘ দৌড়াতে থাকে। সৃজনের একটা লোক দূর থেকে লাঠি ছুঁড়ে মারে অফিসার মেঘের দিকে। মেঘের পিঠে লেগে পড়ে যেতে নিলে নিজেকে সামলিয়ে আবার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ফোনটা বের করে দেখে এখানে নেটওয়ার্কের সিগন্যাল দেখা যাচ্ছে। অফিসার মেঘ কোনো রকম কল লিস্টে গিয়ে শুভ্রের নাম্বারে ডায়াল করে, কিন্তু শুভ্র ফোন তুলছে না। শুভ্র, ফোনটা তোল ভাই, দয়া করে ফোনটা তোল শুভ্র। এদিকে শুভ্র তার ভাবি নীলা, শুভ্রতা ও আহাদ সাহেবকে নিয়ে ফ্যামিলি ট্যুরে যাচ্ছে লন্ডন।
শুভ্র তার নিজের ব্যাগটা চেকিংয়ের জন্য মেশিনের উপরে রাখে, সাথে ফোনটাও। যখনই ফোনটা মেশিনের ভেতর চলে যাবে এমন সময় দেখে বড় ভাই মেঘের কল। শুভ্র পা বাড়ির ফোনটা হাতে নিতেই মেশিনে রেড সিগন্যাল দিতে থাকে। শুভ্র ওখানে থাকা কর্মরত অফিসারের থেকে অনুমতি নিয়ে ফোনটা রিসিভ করতেই, শুভ্র এখানে আয় ভাই, তাড়াতাড়ি আয়। মেঘের চিৎকারে শুভ্রের হাত থেকে ফোনটা পড়ে যেতে নিলে আবার তুলে নেয়। হঠাৎ মেঘের চিৎকার শুনে শুভ্র চমকে ওঠে। সৃজনের দুইটা লোক, ডান হাত আর বাম হাত, আশরাফ আর সায়ন, দুজনে এসে দুদিক থেকে তলোয়ারে পিছন দিক দিয়ে মেঘের ঘাড়ে আঘাত করে। মেঘ ছিটকে পড়ে যায় মাটিতে। মেঘ কষ্ট করে হোয়াটসঅ্যাপে লোকেশনটা শুভ্রকে সেন্ড করে। সৃজনের লোকগুলো ধরে নিয়ে যায় মেঘকে। এদিকে মেঘ একটা ব্লুটুথ ডিভাইস ফোনের সাথে কানেক্ট করে দৌড়ে বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে। শুভ্র মেঘের দেওয়া লোকেশনে এসে পড়ে। ডিভাইসটি জানায় আপনি আপনার লোকেশনে পৌঁছে গেছেন। কিরে, ও নাকি ওর ভাইকে ফোন করেছে। এখানে ওর ভাই কেন? স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ আসতে পারবে না এখানে। এদিকে শুভ্রর আসার পথে যে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকেই চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিতেছে। সবগুলোকে মেরে শুভ্র দাঁড়িয়েছে মেঘের দেওয়া লোকেশনে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ পাহাড়ের উপর থেকে একটা জাল এসে পড়ে শুভ্রের উপর। শুভ্রকে ধরে নিয়ে যায় সেখানে। সুজনের কিছু হায়না শুভ্রর মাজায় শিকল দিয়ে একটা ছোট পিলারের সাথে আটকে শিকল ধরে আছে শুভ্রর হাতে। চামড়া দিয়ে বাঁধানো একটা রশি দিয়ে বেঁধে রাখা। হ্যাঁ ভাইয়া, আমি এসে গেছি। ওকে মেরে ফেল শুভ্র। ওইখানে মরতে আসেনি, মারতে এসেছে। উপরওয়ালাকে ডাকলে হয়তো সাড়া দিতে সে দেরি করতে পারে, কিন্তু ও আসতে দেরি করে না। এনকে একটা লোক সৃজনের কানে কানে এসে বলে, ভাইয়া ও একা আমাদের 400 লোককে মেরে শুইয়ে দিয়েছে। এখানে শালা এমন কোন গুন্ডা নেই যে কিনা আমার সাথে লাগতে আসতে পারে। তোরা যদি তোদের মায়ের পেটের হয়ে থাকিস তাহলে সামনে এসে লড়াই কর। বলে নিজের কোমরে বাঁধা শিকল এক টান দিতে শিকলে বাঁধা ছোট পিলার সহ উঠে আসে। শুভ্র শিকলে টান দিয়ে পিলার উঁচু করে এক একটা হায়নার মাথার উপরে ফেলছে। সাথে সাথে হায়নাগুলো লুটিয়ে পড়ছে মাটিতে। কিছু লোক তলোয়ার নিয়ে এগিয়ে আসতেই শুভ্র ওদের সবগুলোকে মেরে ফেলে একজনের হাতে থাকা তলোয়ার তার কাঁধে ঠেকিয়ে নিজের হাতে বাঁধা চামড়ার রশিটি কেটে ফেলে। এটা দেখে সৃজন তার কাছে লোক আশরাফ এবং সায়নকে পাঠায় মারতে। শুভ্র মাটিতে পড়ে থাকা একটা লোকের নিথর দেহ থেকে তলোয়ারটা বের করে। আশরাফ এবং সায়নের গলায় একটা কোপ দিতেই শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। সাথে সাথে শূন্যে থাকা মাথা দুটো বাজ পাখিগুলো মাথা দুইটা নিয়ে উড়াল দিতেই সৃজন বাজ পাখিগুলোকে ধরার জন্য বন্দুক নিয়ে দৌড় দেয়। শুভ্র হাতে থাকা তলোয়ারটা একটা লোকের কিকে ছুড়তেই লোকটার হাতে থাকা বন্দুকটা শূন্যে ভাসতে থাকে। শুভ্র বন্দুকটা হাতে নিয়ে ব্রাশ ফায়ার করতে থাকে। সামনে যেই আসছে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। কয়েক মিনিটেই সৃজনের লোকগুলো মরে মাটিতে পড়ে রইল। শুভ্র তাই ভাইকে বলল, ভাইয়া চলো। মেঘ এবং তার সাথে থাকা অফিসারগুলো শুভ্রের পেছন পেছন আসতে লাগলো। কিছু দূর সামনে এগোতেই দুটো লোক শুভ্রদের দিকে এগিয়ে আসতেই শুভ্র হাতে থাকা বন্দুকটা দিয়ে বাড়ি মারে দুটোকে। হঠাৎ করে পেছন থেকে দুটো চাইনিজ কুড়াল এসে লোক দুটোর বুকে গেঁথে যায়। আর একটা কুড়াল শুভ্রের গায়ে লাগতেই শুভ্র ঘুরে কুড়ালটা ধরে ফেলে। সামনে তাকিয়ে দেখে সৃজন। তুই সমাধানের নামে তোর মৃত্যুকে ডেকে এনেছিস। প্রত্যেক শিকারী সত্যিকারের সিংহ দেখে আগে নিজেকে সাহসী মনে করে। আমার কাছে তোর মতো কোনো সৈন্য নেই, মনে কোনো ভয় নেই। আর মৃত্যু নিয়ে তো একদমই না। আমি মৃত্যুকে জয় করেই জন্মেছি। আয়। শুভ্র চাইনিজ কুড়ালটা নিয়ে এগিয়ে যায় সৃজনের দিকে। হঠাৎ সৃজন তার হাতে থাকা চাইনিজ কুড়ালটা দিয়ে শুভ্রের গলায় একটা স্লাইস দেয়। শুভ্রর সাথে সাথে মাথা নিচু করে নিতেই সৃজন দৌড়ে এসে মেঘের পেটের ভেতরে চাইনিজ কুড়ালটা ঢুকিয়ে একটা মোচড় দেয়। শুভ্র ভায়া বলে দৌড়ে এসে সৃজনের মুখে একটা স্লাইস দেয়। মুখটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। শুভ্র আবার ঘুরেই সৃজনের পিঠের ভেতর চাইনিজ কুড়ালটা ঢুকিয়ে দেয়। ভাইয়া, এই তোমরা গাড়ি বের করো, বাইকে হসপিটালে নিতে হবে। একটা লোক গাড়ির কাছে গিয়ে স্টার্ট দিতে গেলে গাড়ি স্টার্ট নেয় না। লোকটা অসহায় হয়ে শুভ্রকে জানায় গাড়ি স্টার্ট নিচ্ছে না। ওই হেসে বলেছিল আমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। ও জানতো না যে আমার ঈশ্বরের মতো একজন ভাই আছে যে আমাকে বাঁচাতে আসবে। ভাইয়া প্লিজ কোনো কথা বলো না, প্লিজ। আমি মরে যাচ্ছি বলে আমার কোনো আফসোস নেই শুভ্র।
কিন্তু এত সুন্দর পরিবার থেকে দূরে চলে যাচ্ছি, তাই আমার খুব কষ্ট হচ্ছে রে। তুমি কোথাও যাচ্ছ না, তুমি আমাদের সাথে থাকবে সারা জীবন, বুঝেছো? শুভ্র, যদি আমি আবার জন্ম নেই তবে আমরা একই মায়ের ছেলে হিসেবে জন্ম নেব। শুভ্র, শুভ্র, আমাকে একটা কথা দে ভাই। বলো কি কথা ভাইয়া? আমার মৃত্যুকে ভুলে যা, আর তোর ভাবি খুব সাদাসিধা মানুষ, ওর খেয়াল রাখিস। আর শুভ্রতাও যেন আমাদের মতো অনাথ না হয়ে যায়। আর কিছু বলতে পারল না, চোখটা বন্ধ হয়ে এলো। অফিসার মেঘের মন্ত্রী আব্দুর রহমান যখন কথাগুলো বলা শেষ করলো, নীলার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ধরে হসপিটালে নিয়ে যায় নীলাকে। নীলা প্রায় পাগল হয়ে গেছে। মন্ত্রী রহমান সাহেব শুভ্রকে জানায় যে সৃজন হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরেই আবারও তার সাথে ধ্বংসলীলা শুরু করেছে। মধুখালীতে কয়েকটা ছেলে খেলা করছিল। হঠাৎ অনেকগুলো কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে সৃজন ভাইকে নামতে দেখে সবাই ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে যায়, কিন্তু একটা পিচ্চি এখনো দাঁড়িয়ে আছে ওখানে। সৃজন ভাইকে চিনিস? ও তো সেই কবেই মারা গেছে না? সৃজনের পাশে থাকা লোকগুলো বাচ্চাটাকে মারতে আসবে, সেই সময় সৃজনের ইশারায় সবাই সেখানেই দাঁড়িয়ে যায়। সৃজন একটা বিষধর সাপ এনে ধরে, এক হাতে বাচ্চাটাকে ধরে, এক হাতে। বাচ্চাটা ভয়ে কাঁদতে থাকে। সৃজন সাপটার মাঝে ধরে নিজের হাতে কামড় বসিয়ে দেয়। সাপটা 3-4টা কামড় দিতেই সাপটা মারা যায়। সৃজন কোনো সাধারণ মানুষ না যে সাপের কামড়ে মরে না, সে অন্য কোনো জীবজন্তু বা মানুষের আঘাতে মরে না। আমার কোনো মৃত্যু নেই। শিকারী সত্যিকারের সিংহ দেখার আগে নিজেকে সাহসী মনে করে, যদি সাহস থাকে তো আয়। হঠাৎ কারো কণ্ঠ শুনে সৃজন চমকে উঠে দেখে শুভ্র সহ তার পরিবার একে একে আসতেছে। মেয়েকে দৌড়ে সেই একটা রড নিয়ে সৃজনের 15 জন লোককে মেরে শুয়ে দেয় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। সৃজনের পেছনে থাকা লোকগুলো শুভ্রকে মারতে আসলে সৃজন ইশারায় না বলে সবাই দাঁড়িয়ে যায় সেখানেই। সৃজন দৌড়ে সে শুভ্রকে তুলে একটা আছাড় দেয়। শুভ্র পরক্ষণে সৃজনকে বুকের মাঝে বরাবর একটা পাঞ্চ দিতেই সৃজন পেছনে থাকা লোকগুলো নিয়ে 10 হাত দূরে গিয়ে পড়ে। শুভ্র বাকি লোকগুলোর দিকে তাকাতে এই লোকগুলো ভয়ে হাত থেকে বন্দুক ফেলে দেয়। তোকে যখন মারছি, যখনই ময়লার ভেতর পড়েছিলি, তখন তো কেউ তোকে তুলতে এলো না। তুই শালা কিসের মাফিয়া বে? সৃজন পাশ থেকে একটা তলোয়ার নিয়ে দৌড়ে এসে শুভ্রের গলা বরাবর স্লাইস দেয়। শুভ্রর সাথে সাথে মাথাটা নিচু করে ফেলে। একে একে সবগুলো স্লাইস শুভ্র ভালোভাবে কাটিয়ে সৃজনের পিঠ বরাবর একটা লাথি দেয়। সৃজনের হাত থেকে তলোয়ারটা শূন্যে ভাসা অবস্থায় শুভ্র লাফ দিয়ে তলোয়ারটা হাতে নেয়। সৃজন এগিয়ে আসতেই সৃজনের গলা বরাবর তলোয়ারটা ছুঁড়ে মারে শুভ্র। সৃজনের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। শুভ্র বড় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় নীলাদের দিকে। নীলা কাঁদতে কাঁদতে শুভ্রকে জড়িয়ে ধরে। এরই মাঝে কেটে গেছে কয়েকটা মাস। অনেক কিছুই পাল্টে গেছে। শুভ্রর সাথে নীলার বিয়ে হয়েছে। নীলা বিয়ে করতে রাজি না, কিন্তু নীলার মা বাবা, ভাই বোন এবং এমনকি শুভ্রের বাবা আহাদ সাহেবের জোরাজুরিতে এবং শুভ্রতার কথা ভেবে রাজি হয়েছিল। মেনে নিয়েছে নিজের ভাগ্যকে। নীলা শুভ্র এখন অনেক ভালোবাসে মেঘকে। যেমনি হারিয়েছে সে শুভ্রকে আর হারাতে চায় না সে। এই নিয়ে নীলা সারাক্ষণ ভয়ে থাকে। শুভ্রকে বলেছে চাকরিটা ছেড়ে দিতে। বেশ কিছু মাস আগে নীলার মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। অপারেশন করার পর ডক্টর জানায় নীলা কোমায় চলে গেছে। কবে স্বাভাবিকভাবে ফিরবে বলা যায় না। এই নিয়ে শুভ্রর কি পাগলামি। বাসাটাকে যেন হসপিটাল বানিয়ে ফেলেছিল শুভ্র। সারাদিন অফিস, শুভ্রতার সাথে খেলাধুলা, নীলার যত্ন নেওয়া, সবটাই নিজে হাতে সামলিয়েছে শুভ্র। নীলার 2 বোন 1 ভাই। বোনের নাম নীর আর ভাইয়ের নাম জিহাদ। আর মাত্র 4 দিন পর তাদের বিয়ে। শুভ্ররা সবাই নীলাদের বাসায় চলে আসে। নীলার বাবা রহিম সাহেবের বাড়িতে আজ খুশির আমেজ। একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে 2 মেয়ে আর নাতি নাতনিরা এসে পাল্টে দিয়েছে বাড়ির পরিবেশ। ফাঁকা বাড়ি আজ বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে ভরপুর। রহিম সাহেব নাতি নাতনিদের দেখছেন আর অবাক হচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট ছোট্ট নীর নীলা সারা বাড়ি ছুটে ছুটে খেলতো। উনি অফিস থেকে ফিরলে ওনার উপর ঝাঁপিয়ে পড়তো। একটু বকলেই কান্না করে চোখ ফুলাতো। কিন্তু আজ তাদেরই ছেলেমেয়েরা গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের আনাচে কানাচে। ছোট ছোট হাত দিয়ে তাকে জড়িয়ে ধরছে। মেয়েরা যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কে জানে। রহিম আহমেদ দীর্ঘশ্বাস ফেলে
পাঞ্জাবির কোনা দিয়ে চশমা পরিষ্কার করেন। চশমাটা চোখে পরে নিয়ে ড্রয়িং রুমে খেলারত বাচ্চাদের ডাকেন। নানু ভাই, এই যে নানু ভাই, এদিকে আসো। বাচ্চারা তাকায়। নানার ডাকে এক ছুটে এসে দাঁড়ায় ওনার সামনে। রহিম সাহেবের চোখে মুখে সুখের হাসি। এই বাচ্চা দুটির মাঝেই যেন মেয়ে দুটোর প্রতিচ্ছবি দেখতে পান তিনি। দুর্বল হাতে পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করে দুজনের হাতেই দুটো করে চকলেট দেন। বাচ্চারা চকলেট পেয়েই রহিম সাহেবের গালে চুমু দিয়ে দৌড় লাগায়। রহিম সাহেব হেসে খানিকটা দূরে চেয়ার টেনে বসেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাচ্চাদের খেলা দেখেন। আজ থেকে 20 বছর আগে এভাবেই ছুটে ছুটে খেলা করতো নীর ও নীলা আর জিহাদ। চকলেট পেয়ে নিজের ভাগের অর্ধেকটা ছোট বোনের দিকে এগিয়ে দিত দুজনেই। এটা বোনের প্রতি ভালোবাসা বোঝানোর এক অদ্ভুত পদ্ধতি ছিল তাদের। একের পর এক চেয়ার সাজিয়ে গাড়ি গাড়ি খেলছে বাচ্চারা। খেলার মাঝেই নিজেদের চকলেট থেকে একটা চকলেট শুভ্রতার দিকে এগিয়ে দেয় আদ্র। এমনটা করতে কেউ শিখিয়ে দেয়নি তাদের, তবু কাজটি প্রায় করে তারা। হাতে কিছু পেলে তার অর্ধেকটা বোনকে দেওয়া যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। রহিম সাহেব চমকে ওঠেন। পৃথিবীটা ভারী অদ্ভুত। ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে মানুষকে চমকে দেওয়াটা যেন এক খেলা, চমকে দেওয়ার খেলা। শুভ্রতার প্রতি বরাবরই খুব দুর্বল রহিম সাহেব। নীলা যখন ডাক্তারদের হতাশ নিয়ে বিছানায় পড়েছিল, তখন রাতের পর রাত এই বাচ্চাটার কথাই ভেবেছেন উনি। মা ছাড়া দুদিনের এই বাচ্চাটা কিভাবে থাকবে? বাবা হাজার আদর দিলেও কি মায়ের আদর পূরণ হয়? এই চিন্তা থেকেই নীলার মায়ের সাথে শুভ্রর আবার বিয়ে করা নিয়ে আলোচনা করেছিলেন উনি। বাচ্চাটার জন্য হলেও শুভ্রকে আবার বিয়ে করা উচিত। মেয়ের যে ভরসা নেই, কে জানে প্রাণ ফিরে পাবে কিনা। নাতনির ভবিষ্যৎটাও তো দেখতে হবে তাদের। এই কথাটাই কিভাবে যে শুভ্রর কানে গিয়েছিল কে জানে। এই নিয়ে শুভ্রর কি রাগ। শুভ্র তার আশেপাশেও ঘেঁষতে দেয়নি তাদের। মেয়ের জন্য কাউকে চায় না শুভ্র, না চায় নীলার জন্য। সে বেঁচে থাকতে এই দুটো মানুষকে কারো দয়ার প্রয়োজন নেই, আর না হবে। শুভ্রর রাগ ভাঙতে দুটো মাস লেগেছিল রহিম সাহেবের। সেদিন তিনি কেঁদেছিলেন, কষ্টে নয়, মেয়ের স্বামী ভাগ্য দেখে খুশিতে কেঁদেছিলেন উনি। কিছুক্ষণের মাঝে নীলাদের বাড়িতে এসে পৌঁছালো শুভ্রর বন্ধু অধীর। সাথে আছে তার একমাত্র ছেলে সাদাব। জেনি আর হ্যারিও এসে পৌঁছেছে সেই ভোরে। জেনি আর হ্যারি শুভ্রর সাথেই কাজ করত। ওরা দুজনও ISSF অফিসার। সানজিদা নীলার বেস্টু দুদিন আগে চলে এলেও সজীব আসেনি। সে আসবে বিয়ের আগের দিন রাতে। রুহুন বিকেলের দিকে পৌঁছে যাবে। অফিস থেকে ছুটি নিতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাদের। বিকেল 4টা। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেছে। লুঙ্গি পরা নিয়ে সে কি হাঙ্গামা। শুভ্র কিছুতেই লুঙ্গি পরবে না। স্যান্ডো গেঞ্জি পরে মেয়েদের সামনে ঘুরে বেড়ানোটাই বিশ্রী লাগছে তার উপর লুঙ্গি, ইম্পসিবল। জিহাদরা অনেক ধস্তাধস্তি করেই শুভ্রকে লুঙ্গি পরতে রাজি করিয়েছে, কিন্তু ফ্যাসাদে পড়েছে বেচারা হ্যারি। জীবনেও লুঙ্গি পরেনি সে। লুঙ্গি নামে কোনো পোশাক আছে তা এই বাংলাদেশে এসেই জেনেছে সে। তার কাছে ভারী অদ্ভুত একটি পোশাক হলো লুঙ্গি, কেমন যেন ফাঁকা ফাঁকা। সজীব আর রুহুন মিলে খুব কৌশলে লুঙ্গি পরিয়েছে হ্যারিকে। লুঙ্গি পরার পর থেকে কোমর চেপে ধরে চেয়ারে বসে আছে হ্যারি। তার ধারণা দাঁড়ালেই খুলে পড়ে যাবে এই পোশাক। আদ্র ছোট লুঙ্গি পরেছে। দুপা এগোতেই লুঙ্গি খুলে পড়ছে, নয়তো লুঙ্গিতে পা বেঁধে নিজেরাই উল্টে পড়ছে। সাদাব হলুদ ফতুয়া আর সাদা হাফ প্যান্ট পরে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। শুভ্রতা হলুদ ফ্রক পরে ভাইদের সাথে পানি ছোড়াছুড়িতে মেতে উঠেছে। কিছুক্ষণ পর পর গায়ে ঝুমঝুম শব্দ করা নুপুরের দিকে তাকাচ্ছে। এ বাড়িতে আসার সময় দিদা পরিয়ে দিয়েছে এই নুপুর। জিনিসটার নাম না জানলেও এই ঝুমঝুম শব্দটা খুব পছন্দ হয়েছে শুভ্রতার। সানজিদা হলুদ শাড়ি পরে মুখ ফুলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই সজীবের সাথে তুমুল কথা কাটাকাটি হয়েছে তার। কথা কাটাকাটির মূল কারণ সজীবের না আসা, যদিও যা বলার সানজিদাই বলেছে। সজীব শুধু চুপচাপ শুনে গেছে, তবুও সানজিদার মন মানছে না। হলুদে সবাই রোমান্স করবে আর তার হাজব্যান্ড বাসায় বসে ল্যাপটপে কাজ করবে, তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ছেলেরা ইতিমধ্যে গান ছেড়ে দিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দিয়েছে, আর মেয়েরা হলুদের বাকি সব রীতি পালনের আয়োজন করছে। শুভ্রর গায়ে সাদা সবুজ চেকের লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি, গলায় ঝুলছে লাল গামছা। সিল্কি চুলগুলো কপালের অর্ধেকটাই ঢেকে রেখেছে।
ভুরু দুটো কুঁচকে এদিক সেদিক তাকিয়ে নীলাকে খুঁজছে সে। বাগানের এক কোণায় শুভ্রতাকে পানি দিয়ে খেলতে দেখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার মুখে। মেয়ের মাকে খুঁজে না পেলেও মেয়েকে তো খুঁজে পাওয়া গেছে, তাতেই রক্ষে। শুভ্র কিছুটা এগিয়ে গিয়ে শুভ্রতাকে ডাকে। প্রিন্সেস, বাবা ডাকে, এদিকে এসো ফার্স্ট। শুভ্রতা বাবাকে দেখে দৌড়ে আসে, সারা শরীর ভিজে চুপচুপে তার। মেয়ের সামনে এসে দাঁড়াতেই ভুরু কুঁচকে তাকায় শুভ্র। জামা ভেজা কেন মা? ঠান্ডা লাগবে তো তোমার। আম্মু কোথায়? শুভ্রতা ভারী পল্লব ঝাঁকিয়ে পিটপিট করে বাবার দিকে তাকায়। আম্মু খেয়েছে। শুভ্র ভুরু কুঁচকায়। নীলার কেয়ারলেসে খুবই বিরক্ত সে। নিজের কথা না হয় বাদই দিল, মেয়েটার দিকে খেয়াল রাখার সময়টাও কি নেই তার? শুভ্র মেয়েকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করে, কোথায় তোমার আম্মু? শুভ্রতা এক হাতে বাবার গলা জড়িয়ে অন্য হাতে স্টেজের দিকে ইশারা করে বলে। ওইতে। শুভ্র মেয়েকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়, চারপাশে তাকিয়ে নীলাকে খোঁজে। নীলা স্টেজের এক কোণে কিছু একটা করছিল। শুভ্রর ডাক কান পর্যন্ত পৌঁছায় না তার। এত গান বাজনায় না শোনারই কথা। স্টেজে মেয়েদের ভিড় থাকায় সেদিন আর পা বাড়ায় না শুভ্র। মেয়েকে নামিয়ে দিয়ে আম্মুকে ডেকে আনতে বলে সে। শুভ্রতা বাবার কথা মতোই গিয়ে যায়, কিন্তু প্রতি পা এগোতেই থামতে হয় তাকে। যার পাশ দিয়েই যায় সেই দাঁড় করিয়ে গালে কপালে চুমু দিয়ে দেয়, নয়তো গাল ধরে টানে। শুভ্রতা ঠোঁট উল্টে একবার বাবার দিকে তাকায়। এদের এত এত আদর, মেয়ে বিরক্ত, আর মেয়ের বাপ মহা বিরক্ত। আদর নামক অত্যাচার সহ্য করে মায়ের পেছনে গিয়ে দাঁড়ায় শুভ্রতা। মায়ের আঁচল টেনে ডাকে, আম্মু আম্মু। নীলা ফিরে তাকায়। মেয়ের ভেজা শরীর দেখেই চমকে ওঠে। না জানি কতক্ষণ যাবৎ ভেজা শরীরে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। মেয়ের গালে কপালে হাত দিয়ে গায়ের তাপ পরীক্ষা করে মেয়েকে কোলে তুলে নিয়ে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। শুভ্রতা মায়ের চুল নিয়ে খেলতে খেলতে মৃদু স্বরে বলে, নেই তো, বাবা ডাকে তোমাতে। ওইতে। নীলা কপালে চুমু এঁকে দিয়ে শুভ্রর সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র রাগি চোখে তাকিয়েছে। মেয়ের প্রতি বেখেয়ালিপনা একদমই সহ্য করে না সে। নীলা ইনোসেন্ট মুখে ঠোঁটের ইশারায় সরি বলে শুভ্রতাকে নিয়ে ঝটপট বাসার ভেতরে ঢুকে যায়। শুভ্র মাথা চুলকাতে চুলকাতে নীলার পিছু নেয়। ওদের সবকিছুই খুব মনোযোগ দিয়ে খেয়াল করে জেনি, নিজেও উঠে যায় ওদের পিছু পিছু। নীলা মেয়ের শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দেয়, চুল আঁচড়ে কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে, আম্মু, গায়ে পানি লাগবে না আর, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ভাইয়াদের সাথে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, একদম দুষ্টামি করবে না। তুমি না বাবার প্রিন্সেস, প্রিন্সেসরা সব কথা শুনে, কি মনে থাকবে? শুভ্রতা মাথা দুলিয়ে মায়ের গালে টুপ করে একটি চুমু দিয়ে দৌড়ে পালায়। শুভ্র এতক্ষণ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। শুভ্রতা বেরিয়ে যেতেই খপ করে নীলার কোমর চেপে ধরে সে। দুষ্ট হাসি দিয়ে হাতের মুঠোয় থাকা লাল রঙে রাঙিয়ে দেয়া ফর্সা পেটের অনেকটাই। নীলা নড়ে উঠতেই ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, নড়াচড়া না, একদম চুপ। দাঁড়াও, পুরো 2 ঘন্টা ধরে খুঁজেও দেখা পাওয়া যায় না আপনার। এত কেন বিজি আপনি? ভাইয়ের বিয়েতে বিজি থাকবো না? না থাকবে না। আর এত সুন্দর করে সেজেছেন কেন? আপনার এই সাজে কেউ যদি হার্ট অ্যাটাক করে তার দায়ভার কে নেবে শুনি? আমার কিন্তু অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন আমার চিকিৎসার প্রয়োজন, আর এই চিকিৎসার একমাত্র ওষুধ হলো তুমি। ছাড়ুন, সবাই খুঁজছে হয়তো। খুঁজুক, খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যাক। আগে হার্ট অ্যাটাক থেরাপি নিব, তারপর ছাড়াছাড়ি। সিরিয়াসলি, তোমায় কিন্তু ব্যাপক লাগছে, প্রচুর হট। অসভ্য। অসভ্যই তো হতে চায়, মেয়ে নিয়ে আশেপাশে অসভ্য হওয়ার এটাই তো সুযোগ ম্যাডাম। কথাটা বলেই চোখ টিপে শুভ্র। নীলা অসহায় চোখে তাকায়। জেনি মুচকি হেসে জানালার পাশ থেকে সরে দাঁড়ায়, আবারও হাঁটা দেয় বাগানে। ডায়েরির প্রতিটি পাতায় লেখা শব্দগুলোকে জীবন্ত দেখতে চায় সে। সেই ভালোবাসা, সেই রাগ, সেই কোমলতা, আর সেই মিষ্টি সম্পর্কগুলো সব দেখতে চাই সে, সব। আজ জিহাদের বিয়ে, সবাই সাজুগুজু করে হুলস্থুল। জেনিও সেজেছে আজ। সব সময় শার্ট প্যান্ট পরা মেয়েটা নীলার রিকোয়েস্টে লেহেঙ্গা পরেছে আজ। কমলা কালারের লেহেঙ্গায় একটু বেশি সুন্দর লাগছে তাকে। হ্যারির গায়েও কমলা কালারের শেরওয়ানি, সোনালি চুলগুলো সুন্দর করে গোছানো। দৃষ্টি অস্থির। বাংলাদেশ আসার পর থেকেই জেনিকে নবরূপে দেখছে সে। কখনো শাড়ি, আবার কখনো লেহেঙ্গায় মাতাল করা সৌন্দর্যে পাগল হচ্ছে হ্যারি।
যতবার তাকাচ্ছে ততবারই বুকে হালকা পাতলা ব্যথা করে উঠছে তার। কি অদ্ভুত সেই ব্যথা। সবাই তৈরি হয়ে নিয়ে দুপুর 2টা নাগাদ বেরিয়ে পড়লো কনের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে পৌঁছে যে যার মতো আনন্দে মেতে উঠল। হ্যারি মেতে উঠল ছবি তোলায়, আর জেনি চারপাশটা দেখায়। বিয়ে বাড়ির মাঝ বরাবর ফাঁকা জায়গায় নীলা, শুভ্র, সজীব সহ সকলেই আড্ডায় মেতে উঠেছে। ওদের থেকে কিছুটা দূরে ডেকোরেশনের ফুল ধরে টানাটানি করছে আদ্র। গেটের কাছে সিঁড়ির পাশে দাঁড়িয়েছে শুভ্রতা আর সাদাব। শুভ্রতা আজ লাল লেহেঙ্গা পরেছে। ছোট্ট শুভ্রতার জন্য লেহেঙ্গা সামলানোটা কঠিন হলেও মায়ের মতো ড্রেস পরতে পেরে ভীষণ খুশি সে। সাদাফের গায়ে লাল শেরওয়ানি, সাদা ধবধবে শরীরে লাল রংটা নজর কাড়ছে সবার। স্ট্রেট চুলগুলো সমান হয়ে পড়ে আছে কপালে। জেনি আরেকটু এগিয়ে যেতেই খেয়াল করলো সাদাব শুভ্রতার ওড়না ধরে দাঁড়িয়ে আছে আর ভুরু কুঁচকে অন্যান্য মেয়েদের দিকে তাকাচ্ছে। জেনি বেশ আগ্রহ নিয়ে তাকালো। সাদাফের এভাবে মেয়েদের দিকে তাকানোর কারণটা ধরতে চেষ্টা করছে সে। সাদাব কিছুক্ষণ মনোযোগ দিয়ে কিছু একটা খেয়াল করে হাতে থাকা ওড়নাটির দিকে তাকালো। ভুরু কুঁচকে আবারও মেয়েদেরকে দেখে নিয়ে ওড়নাটা শুভ্রতার গলায় জড়িয়ে লম্বা অংশটুকু পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে ধরিয়ে দিল শুভ্রতার বাম হাতে। ওড়নার সমস্যার সমাধান হওয়ায় সাদাফের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল শুভ্রতা। সাদাব শুভ্রতার হাসিকে তেমন গুরুত্ব না দিয়ে বিরক্তি ভাব নিয়ে পাশে রাখা সোফায় গিয়ে বসলো। জেনি সাদাবকে যতবারই দেখছে ততবারই অবাক হচ্ছে। এই বয়সে সবকিছু এতটা ম্যাচিউরিটির সাথে কিভাবে করে সে বুঝে ওঠে না জেনি। শুভ্রতা এদিক ওদিক তাকায়, হয়তো বাবা মাকে খুঁজছে সে। কিছুক্ষণ অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে সাদাফের পাশে গিয়ে বসে। সাদাফ গম্ভীর মুখে তাকাতেই শুভ্রতা ঠোঁট ফুলিয়ে বলে, আম্মু যাব। সাদাফ ভুরু কুচকায়, বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে সে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুভ্রতার হাত ধরে শুভ্রদের দিকে এগিয়ে যায়। জেনি নিজের মনেই হেসে ওঠে, বিড়বিড় করে বলে, ফিউচার লাভার। সারাদিন হইহুল্লোড় করে খেতে বসেছে সবাই। জেনি খাওয়ার থেকে এদিক ওদিক তাকাচ্ছে বেশি। দ্বিতীয় সারির এক কোনায় বসে আছে অসম্ভব মিষ্টি একটি মেয়ে। তার পাশে বসে আছে 5-6 বছরের একটি ছেলে। জেনি অবাক হয়ে খেয়াল করলো ছেলেটি খুব যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছে। ছেলের কাণ্ড দেখে মেয়েটি হাসছে, তার সাথে চোখ দুটোতে টলমল করছে স্বচ্ছ জল। মুখে হাসি, চোখে জল, কি অদ্ভুত সৌন্দর্য। জেনি চোখ ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র শেরওয়ানির হাতা কোণী পর্যন্ত গুটিয়ে নিজে খাচ্ছে, সাথে সাথে মেয়েকেও খাওয়াচ্ছে। নীলা খাওয়া ছেড়ে পাশে বসে এক দৃষ্টিতে বরের দিকে তাকিয়ে আছে। শুভ্র 1-2 বার আর চোখে তাকাচ্ছে, পর মুহূর্তেই নিজের কাজে মন দিচ্ছে। তাদের পাশেই বসেছে অধীর, তানিয়া আর সাদাব। বাবা মার মাঝখানে বসে নিজের মতো করে চুপচাপ খাচ্ছে সাদাব, যদিও টেবিল পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। এরই মাঝে জেনি বলে উঠল, আচ্ছা, নীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কি হয়েছিল? বেঁচে আছে কিভাবে? কিছুই তো জানি না। অধীর বলে উঠল, উত্তরটা আমি দিচ্ছি। নীলার সাথে ওটিতে যাওয়ার বায়না করাটা সেদিন শুভ্রের পাগলামেরই একটা অংশ ছিল। নিজেই অসম্ভব রকম অসুস্থ ছিল সে। সেদিনই অপারেশন হয়েছিল ওর। একা ঠিকভাবে দাঁড়াতেও পারত না। তার উপর নীলার কেবিন থেকে বেরিয়ে 2 থেকে 3 বার বমি হয় ওর। তারপরেই সেন্স হারায়। আমি আর জিয়াদ ভাই দুজনেই যেন অকুল পাথরে পড়ি। শুভ্রকে হসপিটালের আইসিইউতে রাখা হয়। সেদিনের কথাটা মনে হলেও কেঁপে উঠি আমি। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছিল সেদিন। একদিকে নীলা, একদিকে শুভ্র, আর অন্যদিকে বাচ্চাটা। এক মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল নিজেও মরে যাই। এত টেনশন নেওয়াটা খুবই কঠিন ছিল আমার আর জিয়াদ ভাইয়ের জন্য। প্রায় 3 থেকে 4 ঘন্টা অপারেশন চলার পর আমি আর জিয়াদ ভাই বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। বুকের ভেতর আনন্দ না কষ্ট কাজ করছিল তাই বুঝতে পারছিলাম না। ডক্টর বেরিয়ে আসে। আমরা বুঝতেই পারছিলাম না কি বলবো। নিশ্চিত মৃত্যু জেনে যে মানুষটাকে ওটিতে নেওয়া হলো তার অবস্থা কি করে জিজ্ঞেস করতে হয় জানা ছিল না দুজনের কারোরই। দুজনের গলাতেই কথা আটকে গিয়েছিল। এক পর্যায়ে ডক্টর নিজেই বললেন, আপনাদের পেশেন্ট এখনো মারা যায়নি, অজ্ঞান অবস্থায় আছে, অর্থাৎ এখনো পালস চলছে। তবে কতক্ষণ চলবে তা বলতে পারছি না। মারা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ওনাকে আইসিইউতেই রাখব। ডক্টরের কথার প্রতি উত্তরে সেদিন কিছুই বলিনি আমরা। শুভ্রতাকে কোলে নিয়ে আইসিইউর সামনে বসেছিলাম চুপচাপ।
আর নীলা শুভ্র দুজনেই শুয়েছিল আইসিইউর 1000 যন্ত্রপাতির ভিড়ে। একদিকে কষ্টে বুক কাঁপছিল, অন্যদিকে মনে হচ্ছিল যা হচ্ছে বেশ হচ্ছে, মরে যাক শুভ্র। কারণ নীলার চলে যাওয়ার পর একা শুভ্রকে সামলানোর থেকে শুভ্রকে এখনই হারিয়ে ফেলাটা কম কষ্টের মনে হচ্ছিল আমার। কয়েক ঘন্টার মধ্যে শুভ্র তার বাচ্চাটাও আশঙ্কাময় হয়ে ওঠে ডক্টরদের কাছে। বাচ্চার খাবার চায়, কিন্তু বাচ্চার মাই তো নেই। কিন্তু সব ছাড়িয়ে একটা ব্যাপারে অবাক হই আমরা, আইসিইউতে শিফট করার 6 ঘন্টা চলে যাওয়ার পরও নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি। সারা শরীর কাজ করা বন্ধ করে দিলেও বেঁচে আছে সে। ডক্টররা অবাক, আবারও দৌড়াদৌড়ি শুরু করে দিল। এটা তাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট। পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানানো হয় নীলার বেঁচে থাকা আর মরে যাওয়া একই। তার রক্তক্ষরণ কমানোর জন্য যে ইনজেকশন উদ্ভাবন করেছিলেন সেটা নীলার উপরেই টেস্ট করা হয়েছে প্রথম। নীলার ব্রেনের রক্তক্ষরণ হুট করেই থেমে গেছে, কিন্তু এরপর কি হবে তা নিজেরাও জানে না। হয়তো কিছুক্ষণ নিঃশ্বাস চলবে, ঔষধের ইফেক্ট শেষ হলে থেমে যাবে নিঃশ্বাস। তাই বাচ্চার আশাটা ছেড়ে দেওয়াটাই মঙ্গল। শুভ্রের সেন্স আসে আরও 2 ঘন্টা পর। ততক্ষণে আঙ্কেলও পৌঁছে গেছেন হসপিটালে। শুভ্র চোখ মেলে প্রথমেই জিজ্ঞেস করলো, নীলা কোথায়? আমাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা জানতাম শুভ্র এখন ঠিক কি কি করতে পারে, তাই ডক্টররা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েই রাখে ওকে। কিন্তু একটা মানুষকে কতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা যায়? শুভ্র জেগে ওঠে, আবারও তার মুখে একই প্রশ্ন, নীলা কোথায়? আবারও উত্তরহীন দাঁড়িয়ে থাকি আমরা। শুরু হয় শুভ্রের পাগলামো। ফাজিলটা কি কি না করেছে তখন। হাতে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। আটকাতে গিয়ে জিহাদ ভাইয়ার হাত আর আমার কপাল কেটেছে। শুভ্রের এসব পাগলামো দেখে আঙ্কেলেরও প্রেশার ফল করেছে। আমাদের জন্য নরকীয় একটা সময় যাচ্ছিল তখন। এক সময় সব ছোড়াছুড়ি করে ক্লান্ত হয়ে হাত আর মাথার ব্যান্ডেজ নিয়ে টানাটানি শুরু করে শুভ্র। ডক্টররা আতঙ্কিত হয়ে আবারও জোরপূর্বক ঘুমের ঔষধ পুশ করে। ওর এমন পাগলামো দেখে শুভ্রতাকে ওর সামনে পর্যন্ত নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম আমরা। যদি না বুঝে বাচ্চাটাকে কিছু করে। এভাবেই জিনিস ছোড়াছুড়ি আর ঘুমিয়েই কেটে গেল 5 থেকে 6টি দিন। নীলার বডিতেও কোনো রিয়াকশন দেখা দিল না। ডক্টররা বললেন রোগী কোমাতে চলে গেছে। কোমা থেকে কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারলেন না ওনারা। তবে ওনারা চেষ্টা করবেন। এটা ওনাদের রিসার্চের জন্য একটা গুড সাইন। সেই মুহূর্তে ডক্টরদের ধরে এনকাউন্টার করতে ইচ্ছে করছিল আমার। আমাদের রোগী মারা যাচ্ছে আর তারা তাদের রিসার্চ নিয়ে পড়ে আছে। 1 সপ্তাহ পর শুভ্রের এমন একটা অবস্থা হলো যে চমকে উঠলাম আমরা। খাবার তো খাচ্ছেই না, সেই সাথে ঔষধও না। যাকে দেখছে তার প্রতিই অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। নার্স ডক্টর তো দূরে থাক, আমাদেরকে দেখেও পাগলামো শুরু করছে। ডক্টর যখন বলল এভাবে চলতে থাকলে এই রোগীকেও বাঁচানো যাবে না, তখন নীর সাহস করে শুভ্রতাকে সামনে নিয়ে গেল। আমরা শুধু ভয়ে করছিলাম, না জানি বাচ্চাটার কোনো ক্ষতি হয়। নীর রুমে ঢুকতেই আবারও শুরু হলো পাগলামি। হসপিটালের স্টিলের টলি তুলে নিল ছুঁড়ে মারবে বলে। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। এত শব্দে শুভ্রতা কেঁদে উঠতেই থেমে গেল শুভ্র। টলি 2 হাতে তুলে ধরেই ভ্রু কুঁচকে তাকালো সে। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীর সাহস নিয়ে বলল, শুভ্র তোর প্রিন্সেস, দেখ তোর প্রিন্সেস কাঁদছে। শুভ্র একদমই শান্ত হয়ে গেল। টলি হাত থেকে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে এগিয়ে এসে অবাক চোখে তাকিয়ে রইল। শুভ্রের সেই শান্ত চেহারাটা দেখে বুক থেকে একটা ভারী বোঝা নেমে গিয়েছিল সেদিন। শুভ্র তাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিল, কিন্তু কোলে নেয়নি। তার যে শুধু তার নীলাকেই চাই। এই 10 দিনে সেদিনেই শুধু চিৎকার করে কেঁদেছিল শুভ্র। আঙ্কেল তার পাশে গিয়ে দাঁড়াতেই পা জড়িয়ে ধরে বলেছিল, আমার শুধু নীলাকেই চাই বাবা, আর কিছু না। আমার সাথেই এমনটা কেন হবে বাবা?
আমার সাথেই খেলো। যদি কোনো পাপ করে থাকি তো অন্য কোনো শাস্তি দিক, আমি মাথা বেঁধে নেব। একটু উফ ও করবো না বাবা, কিন্তু নীলাকে দিয়ে আমি পাপ মোচন করতে পারবো না। প্লিজ বাবা, প্লিজ এনে দাও আমায়। আমার ওকে চাই, খুব প্রয়োজন ওকে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দেখো দমটা কেমন আটকে আসছে। সেদিন সেই দৃশ্যটুকু আমার মনটাকে হাজারো ক্ষতে রক্তাক্ত করে দিয়েছিল। শুভ্রকে শান্ত করতেই আঙ্কেল বলে দিয়েছিলেন যে নীলা বেঁচে আছে, কিন্তু জেগে নেই। শুভ্রের কাছে শেষের বাক্যটি প্রাধান্য পায়নি। তার নীলা বেঁচে আছে সেটাই তো অনেক। আরও কিছুদিন পর নীলাকে ঢাকায় ট্রান্সফার করা হয়। তখন থেকে নতুন এক শুভ্রকে দেখি আমরা। নীলাকে সেই অবস্থাতেই সম্পূর্ণ মেনে নিয়ে হসপিটালটাকেই বাসা বানিয়ে ফেলে সে। 1 মাস পর ডক্টরকে অনুরোধ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা করে নীলাকে বাড়িতে ট্রান্সফার করে আনে শুভ্র। এতটা ধৈর্য শুভ্রের মাঝে থাকতে পারে কখনো কল্পনাই করতে পারিনি আমি। শুভ্র তার দেখাশোনা, নীলার দেখাশোনা এবং নিজের দেখাশোনাও একা হাতেই করেছে সে। প্রতিদিন অপরাধীদের পেছনে দৌড়ানো, মেয়েকে নিয়ে খেলা আর নীলার খেয়াল রাখা, কোনোটাতেই কোনো কমতি রাখেনি সে। নিজেকেও ভেঙে পড়তে দেয়নি। শুভ্রের বিশ্বাস ছিল নীলা আবারও চোখ খুলবে, হাসবে, তাকে মুগ্ধ চোখে দেখবে। আর সেই দিনটির জন্য হলেও শুভ্রকে আগের মতোই থাকতে হবে। যেন ঘুম ভেঙে জেগে উঠেই নীলা বলবে, আমার বর সব থেকে ভালো, অনেক ভালো। শুভ্রের সেই বিশ্বাস বাস্তবে পরিণত হয় টানা 3 মাস 10 দিন পর। জেগে ওঠে নীলা। 6 মাসের মাথায় ফিরে আসে স্বাভাবিক জীবনে। এই দীর্ঘ 6 মাস পর আহমেদ পরিবারে আবারও খুশির ঝিলিক নামে। মেঘ কেটে গিয়ে আবারও দেখা দেয় এক টুকরো রোদ। একটানা কথাগুলো বলে থামে অধীর। সামনে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ পানি এক নিঃশ্বাসে শেষ করে দেয় সে। জেনি সবটা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। বুকে খুব ভারী কিছু অনুভব করছে সে। টেবিলের বাতাসটা কখন যে এত শান্ত আর বিষদময় হয়ে উঠেছে খেয়ালই করেনি জেনি। ছোট্ট শুভ্রতা পর্যন্ত বাবার গায়ে মাথায় হাত এলিয়ে নিশ্চুপে বসে আছে। তানিয়ার পাশে বসে আছে নীর আর আদ্র। জেনি বেশ খেয়াল করে দেখেছে আদ্র হাজার দুষ্টুমি করলেও কখনোই একজন আরেকজনের বিপক্ষে কথা বলে না। তাদের কাজ কথা সব একদিকে। মাথায় হালকা কুকড়ানো চুলের ছেলেটা হলো আদ্র। সাদাব থেকে কয়েক ধাপ বেশি দুষ্টু সে। সারাদিন উল্টোপাল্টা কাজ করতেই বেশি পছন্দ তার। সাদাব ঠিক তার উল্টো। সবসময় ভাইয়ের সাথে সাথে থাকলেও বেশ ঠান্ডা মেজাজের ছেলে সে। ভাইকে বকার হাত থেকে বাঁচানোই তার প্রধান কাজ। জেনির ডান পাশে বসেছে সানজিদা সজীব। সানজিদা খাওয়া ছেড়ে বসে আছে। ক্ষুধা পেলেও খেতে পারছে না সে। কেমন একটা গা গুলাচ্ছে। সজীব স্ত্রীর দিকে ভুরুকুচকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞেস করছে। জেনিদের পাশের টেবিলে বসেছে সকল আত্মীয়। সবার ছোট্ট ছোট বিষয়গুলো খেয়াল করে দেখেছে জেনি। যেন ইউএস চলে যাওয়ার পর এই মিষ্টি স্মৃতি আর খুনসুটিগুলো লেগে থাকে তার মনের কোনায়। খাওয়া শেষ করে হাত ধুতে গিয়ে বাঁধল এক বিপত্তি। একটা বাচ্চার হাতের আইসক্রিমে মাখামাখি হলো শুভ্রর শেরওয়ানি। বাচ্চাটি ভয়ে মুখ কালো করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। জেনি খেয়াল করে দেখে এটাই সেই ছেলে যে ছেলেটা খাবার সাইডে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিল। শুভ্র বাচ্চাটির মাথায় হাত রেখে চুলগুলো হালকা ঝাঁকিয়ে দিয়ে বলে ওঠে, ব্যাপার না চ্যাম্প, বিয়ে বাড়িতে এমন একটু একটু হয়, কিন্তু তোমার আইসক্রিমটা যে নষ্ট হয়ে গেল। ছেলেটি চোখ তুলে তাকায়। শুভ্রর স্নেহভরা কণ্ঠে ভয়টা অনেকটাই কেটে গেছে তার। শুভ্র হাসি মুখে জিজ্ঞেস করে, নাম কি বাবু? শুভ্র আহমেদ। শুভ্র চমকে উঠে বলল, আরে তোমার নামটা তো দেখি আমার নামের যমজ ভাই। শুভ্র উৎসাহ নিয়ে বলে, আপনার নাম কি স্যার? আমার নাম শুভ্র। আর স্যার বলছো কেন? আমি কি গণিতের রাগী টিচার? স্যার শুনতে একদমই ভালো লাগছে না। তুমি বরং আমাকে চাচ্ছু বলতে পারো। ছেলেটি হাসি মুখে বলে, আমার বাবার নামও শুভ্র, শুভ্র আহমেদ। শুভ্র কিছু বলবে তার আগে হন্তদন্ত হয়ে অনেকটাই ছুটে আসে একটি মেয়ে। ছেলের হাত ধরে শুভ্রর শেরওয়ানির দিকে তাকিয়ে অপরাধী গলায় বলে, আই এক্সট্রিমলি সরি ভাইয়া, ও হয়তো বেখেয়ালিতে এমনটা করেছে, সরি। শুভ্র হেসে বলে, ইটস ওকে, বাচ্চাই তো,
আপনাকে কোথাও যেন দেখছি আমি, কিন্তু কোথায় দেখেছি তা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। শুভ্রর পেছন থেকে হুট করে বলে ওঠে জেনি। নীরা, শুভ্র আহমেদের স্ত্রী নীরা আহমেদ আপনি? নীরা বেশ অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? জেনি হাসে, শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র সাহেব, আপনি আর নীলা ওনাকে হসপিটালে দেখেছিলেন বিয়ের কিছুদিন পর যখন আপনার অ্যাক্সিডেন্ট হয় তখন। মনে পড়েছে? শুভ্র অবাক হয়, জেনির দিকে তাকায়, পর মুহূর্তে হেসে উঠে বলে, হ্যাঁ, মনে পড়েছে। আমাদের থেকে আমাদের লাইফের ঘটনাগুলি আপনারই বেশি মনে আছে দেখছি। এনিওয়ে, মিসেস নীরা, আমি আবরার আহমেদ শুভ্র। আপনার হাজব্যান্ড আর আমি একই সাথে কাজ করতাম। তখন একটা কাজে দুজন বেরিয়েছিলাম, তখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল, তাই হয়তো আমি বেঁচে গেছি। তখন হয়তো চ্যাম্প পৃথিবীতে আসেনি, 2 মাসের ছিল, তাই না? স্বামীর কথা মনে পড়তেই চোখে ভিজে এলো নীরার। তবে কারো চোখে পড়ার আগে নিজেকে সামলে নিয়ে হাসি ফুটালো মুখে। এই হাসিটা নিয়েই তো বেঁচে আছে সে। শুভ্রর মৃত্যুর পর কত ঝড়ঝাপটাই না গিয়েছে তার উপর। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে অ্যাবর্শন করার চাপ। সবার এক কথা, বাপ ছাড়া বাচ্চা পালা এত সহজ নয়। তার থেকে বাচ্চাটা ফেলে দিয়ে নতুন করে জীবন সাজাও। সারা জীবন কি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বোঝা হয়ে থাকবে? নীরা বোঝা হয়ে থাকেনি, বাচ্চাও নষ্ট করেনি। তবে বাবা মা আত্মীয় সবাইকে ছেড়ে দিয়েছে। ফ্রেন্ডের সাহায্যে প্রাইভেট ফার্মে জব নিয়ে একা চলতে শিখেছে। তার শুভ্রর চিহ্নকে বুকে আগলে কষ্টের মাঝেও হাসতে শিখেছে। আজ শুভ্রর দিকে তাকালে শুভ্রর প্রতিচ্ছবি দেখতে পায় সে। মায়ের প্রতিটি দুঃখের সঙ্গী হয়েছে সে। এই ছোট্ট বয়সেই বুঝে নিয়েছে তাদের কেউ নেই, সে ছাড়া তার মার আর কেউ নেই, কেউ না। নীরা মুচকি হেসে ছেলের মাথায় চুমু দিয়ে বলে, সরি, আসলে আমি খেয়াল করিনি। আপনি যে পরিস্থিতিতে ছিলেন তাতে খেয়াল না করাটাই স্বাভাবিক। বাদ দিন সেসব কথা। তো চ্যাম্প, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। গুড। আমার জন্য যে তোমার আইসক্রিমটা নষ্ট হলো তার ক্ষতিপূরণ হিসাবে আমি কি তোমার একটা আইসক্রিম কিনে নিতে পারি? শুভ্রর কথার মাঝেই দৌড়ে আসে শুভ্রতা, তার পিছু পিছু নীলা। শুভ্রতা বাবার শেরওয়ানির কোনা ধরে টেনে নিজের অস্তিত্বের জানান দেয়। শুভ্র হেসে শুভ্রতাকে কোলে তুলে নিয়ে শুভ্রতাকে ইশারা করে বলে, আম্মু, ওরা তোমার ভাইয়া হয়। শুভ্রতা অবাক চোখে তাকিয়ে বলে, আরেকটা ভাইয়া? আরেকটা ভাইয়া। ভাইয়া না, পচা ভাইয়া। অনেক ভালো ভাইয়া, ওর নাম শুভ্র। ভাইকে হ্যালো বলো। শুভ্রতা শুভ্রর দিকে তাকিয়ে হাসে, হাসি মুখে বলে, হ্যাঁ ভাইয়া, আমি শুভ্রতা। নীরা হাসে, দুপা এগিয়ে শুভ্রতার সামনে এসে দাঁড়ায়, ডান গালটা টেনে দিয়ে বলে, অনেক কিউট তো, একদম আপনার মতো হয়েছে। শুভ্র হেসে বলে, সবাই তাই বলে, তবে আমার মনে হয় ও ওর মায়ের মতন হয়েছে। নীরা হেসে শুভ্রতাকে জিজ্ঞেস করে, মামুনি, তোমার কয়টা ভাইয়া? শুভ্রতা কিছুক্ষণ ভেবে বলে, একটুগুলা। আচ্ছা, নাম কি তোমার ভাইয়াদের? আট্টু ভাইয়া, সাতাপ ভাইয়া, আর এই নতুন ভাইয়া। নীরা হেসে আবারও গাল টানে। শুভ্র পাশে তাকিয়ে নীলাকে ইশারা করে বলে, মিট মাই ওয়াইফ নীলা। ইরা নীলার সাথে কুশল বিনিময় করে হাসি মুখে বলে, কি মুশকিল, বাচ্চার মাকে দেখলে মনে হয় বাচ্চা তার মায়ের মতো হয়েছে, আবার বাবাকে দেখলে মনে হয় বাচ্চা তার বাবার মতো হয়েছে। আসলে কার মতো হয়েছে বলুন তো? নীরার কথায় শব্দ করে হেসে ওঠে সবাই। নীরাকে বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়ে বউ নিয়ে বিদায় নেয় তারা। বাসায় ফিরে বউকে ড্রয়িং রুমে বসানো হলে বেশ কয়েকটা ছবি তুলে নেয় জেনি। বউয়ের নাম আফসানা রূপ, বাংলা বিভাগের 3য় বর্ষের ছাত্রী সে। শান্ত মেজাজের, গোলগাল মিষ্টি একটি মেয়ে। রাত 12টার দিকে বাসর ঘরের দরজায় ভিড় জমায় সবাই। দরজায় উকিঝুঁকিতে মেতে ওঠে নীলা, সানজিদা সহ। হ্যারিও 2-1বার কান পেতেছে। নীলারা যে উদ্দেশ্যে কান পেতেছে সেজন্য নয়, ছেলেমেয়েরা কি শোনার চেষ্টা করছে তা বোঝার জন্যই কান পেতেছে সে। কিন্তু আফসোস, কিছুই কানে আসেনি তার। শুভ্র, সজীব আর অধীর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শালার বিয়ে হলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা গেলেও জিহাদের বিয়েতে তো সম্ভব নয়। জিহাদ সম্পর্কে ওদের দুজনেরই বড় বউয়ের বড় ভাই বলে কথা।
সজীব সবসময়ই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাই এসব বিষয় থেকে দূরে থাকাটাই বেশি পছন্দ করে সে। তার বউ দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে বলেই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। শুভ্র এগোয়নি বলে অধীর আর যায়নি সেদিকে। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে চুপচাপ তানিয়ার জন্য অপেক্ষা করছে সে। রাত 1টার দিকে রুমে ঢোকে শুভ্র। নীলা জানালার গ্রিল ধরে তাকিয়েছিল আকাশে। শুভ্র পা টিপে নীলার পিছনে গিয়ে দাঁড়ায়, দু হাতে কোমর জড়িয়ে ঘাড়ে মুখ লুকায়। সাথে সাথে কেঁপে ওঠে নীলা। শুভ্র ধীর গলায় বলে, কাহিনী কি নীলা? আজ সারাদিন চুপি চুপি দেখছিলে আমায়, নতুন করে প্রেমে পড়েছো নাকি? নীলা ঘুরে দাঁড়ায়, শুভ্রর গলা জড়িয়ে ধরে মুগ্ধ দৃষ্টিতে তাকায়, টলমলে চোখে বলে, ছেলেদের অত সুন্দর মানায় না শুভ্র সাহেব, সৌন্দর্য মেয়েদের জন্য। প্রকৃতি কিন্তু এই অবিচার মানবে না জাহাপনা। শুভ্র হাসে, কোমরের বাঁধন আরো শক্ত করে কপালে কপাল ঠেকিয়ে বলে, না মানলে নেই, সুন্দরী বউয়ের দৃষ্টি আকর্ষণের জন্য একটু একটু অভিচারের ক্ষতি নেই বেগম সাহেবা, কিন্তু মহারানীর গাল বেয়ে পানি গড়ালেই মহারাজের ক্ষতি হয়ে যাবে খুব। নীলা হাসে, সাথে সাথেই গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। শুভ্র বিরক্ত হয়ে বলে, খাচ্ছ কেন? এটা কাদের মতো কিছু হলো? আপনি আমায় এত ভালো কেন বাসেন অফিসার? একটু কম ভালোবাসতে পারেন না? ভয় লাগে খুব। মার ঘরের পাশ থেকে আসার সময় শুনলাম আমি কোমায় থাকতে খুব রাগারাগি করেছিলেন ওদের সাথে। শুভ্র নীলাকে ছেড়ে সরে দাঁড়ায়, বিছানায় বসে গম্ভীর মুখে বলে, রাগারাগির কিছু করিনি, শুধু বলেছি আমার বউ বাচ্চা থেকে দূরে থাকুন, তাদের জন্য আমি একাই যথেষ্ট। নীলা শুভ্রের পাশে বসে কাঁধে মাথা রাখে, ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাই শুভ্রতা আপনার মতো হোক, কঠিন পরিস্থিতিতে শক্ত হতে শিখুক। আপনার জায়গায় আমি থাকলে ভেঙে পড়তাম, কেঁদে কেটে শেষ হয়ে যেতাম। শুভ্র নীলার মাথায় হাত বুলাতে বুলাতে হাসে, বলে, একদম না, তুমি আরও বেশি পারতে নীলা, কারণ মেয়েদের সহ্য শক্তি ছেলেদের থেকে ঢের বেশি। কঠিন পরিস্থিতিতে দুর্বল মেয়েটাও হুট করেই কঠিন হয়ে ওঠে। আমি শক্ত ছিলাম না নীলা, তোমাদের সিক্ত ছিলাম মাত্র। শুভ্রতাকে ঘুম পাড়িয়ে রাতে তোমার ঘুমন্ত মুখটা দেখলেই ঠান্ডা হয়ে যেত বুক। তবুও মাঝে মাঝে হাঁপিয়ে উঠতাম, তোমার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে উঠতাম। তখন নিজেকে খুব অসহায় লাগতো, খুব বেশি অসহায়। তখন তোমার বুকে মুখ গুজে শুয়ে থাকতাম, তোমার হৃদস্পন্দনের তালে তালে যেন তোমার কণ্ঠ বেশি বেড়াতো, হাজারো কথা বলতো কানে কানে। এইটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে শুভ্র। নীলাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে কাঁপা গলায় বলে, তোমার হৃদস্পন্দন সব সময় একটা ধ্বনি করত, আপনাকে চাই, আপনাকে চাই এবং আপনাকেই চাই। আমিও শুধু তোমাকে চাই নীলা, জীবনের শেষ মুহূর্তেও তোমার হৃদস্পন্দনের তালে এই শব্দটাই শুনতে চাই। নীলার চোখ জলে ভেসে ওঠে, সাথে সাথেই করাঘাত পড়ে দরজায়। দুজন দুজনের দিকে তাকিয়ে দরজা খুলতে পা বাড়ায় নীলা। শুভ্রতাকে কোলে নিয়ে দাঁড়িয়েছেন নীলার মা। নীলাকে দেখে ইতস্তত গলায় বলেন, হঠাৎ জেগে ওঠে বলে আম্মু যাব, কিছুতেই রাখতে পারছিলাম না রে। নীলা হেসে মায়ের কোল থেকে শুভ্রতাকে নিয়ে বলে, আগেই বলেছিলাম থাকবে না, শুনলেন না তো। মাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে মেয়েকে নিয়ে বিছানায় আসে নীলা। নানুকে এত জ্বালিয়ে মায়ের কোলে আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মেয়েকে শুয়ে পাশে শুতেই পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে ওঠে শুভ্র, আমারও ঘুম পাচ্ছে, আমাকেও ঘুম পাড়ান ম্যাডাম। নীলা হেসে ওঠে। শুভ্র মুচকি হেসে মুখ ডুবায় তার ঘাড়ে। রাত প্রায় 3টা। ঘড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় নীলার। দুপাশ থেকে দুজন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। মেয়ের হাত সহজে ছাড়ানো গেলেও মেয়ের বাপের হাত ছাড়ানো মুশকিল। অনেক কৌশলে হাত ছাড়িয়ে উঠে বসে নীলা। জানালার হালকা গোলাপি পর্দাটা সরিয়ে দেয় সে। বাইরের ঝিরিঝিরি বাতাস এসে লাগছে মুখে চোখে। জানালার পাশে থাকা টেবিলে চেয়ার টেনে বসে নীলা। প্রাণ ভরে শ্বাস টেনে নিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আবারও লিখতে বসে সে। হাজারো জল্পনা কল্পনা আর অনুভূতিগুলো সাজাতে থাকে সাদা কাগজে। হয়তো অনেক বছর পর এই অনুভূতিগুলোই হয়ে উঠবে ভালোবাসাময় কিছু স্মৃতি। মনে করিয়ে দিবে যৌবনের হাজারো বাসনা আর লাজুক ভালোবাসাকে। ছোট্ট ছোট্ট খুনছুটি, আবেগের তাড়নায় ভাষা, ফোটা ফোটা কান্না।